Vast sea symbolizes our life as battlefield and its great poem. আজ আমরা একটা ক্লাস 9-এর দারুণ কবিতা পড়ব, দি নর্থ শিপ, যেটা ফাইনালে রয়েছে, ফাইনাল পরীক্ষায় গিয়ে আসছে। তো ছাত্রছাত্রীদের অনুরোধে কবিতাটার একটু এক্সপ্লেনেশন করে দেওয়ার চেষ্টা করছি যাতে ওদের সুবিধা হয়। দি নর্থ শিপ একটা জাহাজের এখানে ইমেজ বা সিম্বল দেওয়া হয়েছে। সমুদ্ররূপ জীবন, আর সমুদ্রের ওপরে আমাদের সমুদ্রটা যেন বিশাল আমাদের জীবন আর কি। তো তাতে যে শিপরা সেল করে সেই শিপগুলো হচ্ছে আমরা এক একজন মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জীবনগুলো অতিবাহিত করে। তারা যেমন পরিশ্রম করে ঠিক তেমন সফলতা পায়। দি নর্থ শিপ টাইটেলটা এমনই আমাদের জীবনের মিনিং করছে, আমাদের জীবনগুলোকে যে যেমন সফলতা অর্জনের জন্য যে যেমন পরিশ্রম করবে সে সেইভাবে সফলতা পাবে। তার আগে কবি ফিলিপ লার্কিনের সম্পর্কে আমাদের একটু কিছু জানতে হবে। Philip Larkin was a renowned English poet and a novelist. His first book of poetry was The North Sea, followed by two novels, Jill and A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Western Weddings and High Windows. He was offered the position of Poet Laureate in 1984, but he declined it. This poem describes the journey of three ships that head to different destinations. এই কবিতা বর্ণনা করছে তিনটে জাহাজ যাচ্ছে, তারা তিনটে অভিমুখে রওনা দিয়েছে। While two ships return, যখন দুটো জাহাজ ফিরে আসে ব্যর্থ মনোরথে, ব্যর্থ হয়ে, and presses forward and faces perils to continue its long onward journey, কিন্তু তৃতীয় জাহাজটা সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, সে তার যাত্রা পথে রওনা দেবে। এবং তো দুটো জাহাজ যখন ব্যর্থ হয়ে ফিরে আসে, তৃতীয় জাহাজ সে তার আয়রন ডিটারমিনেশন, উইল পাওয়ার বজায় রাখে এবং সে বলে যে আমি কিন্তু পৌঁছাবই আমার লক্ষ্যে। তো সে সমস্ত কিছু পেরিলস ও অবস্টাকেলসগুলো, জীবনের হার্ডেলসগুলো যেমন আসে আমাদের, সকল বাধা অতিক্রম করে সেই তৃতীয় জাহাজ সে তার লক্ষ্যে পৌঁছে যায়। এই হচ্ছে কবিতার মূল মর্মার্থ, সামারি যেটা জিস্ট, যেটা এই হচ্ছে ব্যাপার। জীবনে অনেকজন মানুষ যেমন একটু ভারী কাজ বা ভারী পরিশ্রম হলেই বলে যে এরকম ভাবে আমার দ্বারা হবে না, ব্যর্থ হয়ে ফিরে আসে, এই কাজ পারবো না। কিন্তু যারা দৃঢ় মনস্থির করে যে আমাকে পেতেই হবে, অ্যাচিভ করতেই হবে, তারাই কিন্তু লক্ষ্যে পৌঁছে যায়। এটাই সেই কবিতার মূল অর্থ। তো আমরা পৌঁছে যাবো এবার কবিতায়। আই স থ্রি শিপস গো সেলিং বাই, আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্রে রওনা দিল। ওভার দি সি লিফটিং সি, সমুদ্রের উপরে, উত্তাল সমুদ্রের উপরে। অ্যান্ড দি উইন্ড রোজ, এবং ঝড় উঠল। ইন দি মর্নিং স্কাই, সকালের আকাশে। তো কাজ শুরুর সময়ই বিপদ এসে যায় অনেক সময়, পরীক্ষা করার সময়, যে মানুষ পারবে কি না, অনেকে ভয় পেয়ে যায় যে না এটা আমি পারবো না, এরকম আর কি। জাহাজ যখন রওনা দিল, ভাস্ট সমুদ্র, জীবনের মতোই আমাদের জীবনটাও যেমন লড়াইয়ের ক্ষেত্রে একটা ব্যাটেলফিল্ড, ঠিক তেমনি শুরুতেই অনেক হার্ডেলস চলে আসে। ঝড় উঠে গেল সমুদ্রটা যখন জাহাজগুলো রওনা দিল, উত্তাল সমুদ্র হয়ে উঠল সকালের আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, কিন্তু একটা জাহাজ আয়রন ডিটারমিনেশন ছিল তার, দি শিপ ওয়াজ ইকুইপড উইথ লং জার্নি, সে মনস্থির করেই ফেলেছিল যে আমাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে। দি ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট, প্রথম জাহাজটা ঘুরল পশ্চিমের দিকে। ওভার দি সি দি রানিং সি, সমুদ্রের উপরে, উত্তাল সমুদ্রের উপরে, চলমান সমুদ্রের উপরে। অ্যান্ড বাই দি উইন্ড ওয়াজ অল পজেস্ট, এবং বাতাস এসে তাকে সব ঘিরে ধরলো। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং তাকে নিয়ে চললো একটা ধনী দেশের দিকে। দি সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট, দ্বিতীয় জাহাজটা ঘুরল পূর্বের দিকে। ওভার দি সি দি কোয়েকিং সি, সমুদ্রের উপরে, কম্পমান সমুদ্রের উপরে। অ্যান্ড দি উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাসটা এসে তাকে পশুর মতো আঁকড়ে ধরলো, একদম শিকার করতে লাগলো যেন।
টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, সমুদ্রটা এসে যেন সেই জাহাজটাকে নিজের আয়ত্তে নিয়ে ফেললো, যে যেতে দেবোই না, তোমাকে আটকে দেবো, আর কোনো মতেই তোমার জীবনে এগোতে দেবো না, তোমাকে ব্যর্থ করবোই আমি। দি থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দি নর্থ, তৃতীয় জাহাজটা উত্তরের দিকে চলতে লাগলো। ওভার দি সি, দি ডার্কেনিং সি, সমুদ্রের উপরে, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের উপরে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু কোনো বাতাস তার কাছে এলো না, কোনো রকম ঝড়ঝঞ্ঝা তার কাছে এলো না। অ্যান্ড দি ডেক্স সোন ফ্রস্টলি, তার অন্য বিপদ এলো, অন্য সমস্যা এলো, তার পাটাতনটা এসে কুয়াশায় তুষারে ঢেকে গেল। যেহেতু উত্তর দিকে আমরা জানি বরফ, তুষার এগুলোই থাকে, হিম। নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, নর্দার্ন স্কাইয়ে অনেক ঝড় ঝঞ্ঝা এবং কালো হয়ে এলো, ঝড়ঝঞ্ঝার পরিবর্তে কালো অন্ধকার করে এলো, এবং তুষার, শিলাবৃষ্টি, ফ্রস্ট এরা এসে জড়ো হলো। ওভার দি প্রাউড আনফ্রুটফুল সি, সেই গর্বিত অহংকারী নিষ্ফলা সমুদ্রের উপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দি শিপ কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিমে যাওয়া জাহাজগুলো ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে এবং অসুখী হয়ে, মানে জয়ী বা বিজয়ী হয়ে ফিরে এলো, তারা দুঃখে বা কাতর হয়ে বা আনন্দে ফিরে এলো। লেখক বলছে তা আমি জানি না কেমনভাবে ফিরে এলো। বাট দি থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটা অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল, সে তার আয়রন ডিটারমিনেশন নিয়ে। ইন্টু অ্যান আনফরগিভিং সি, সেই সমুদ্রে, যে সমুদ্র কাউকে ক্ষমা করে না কখনো, একটু ভুল ত্রুটি হলেই ডুবে যেতে পারে বা ভেসে যেতে পারে বা তছনছ হয়ে যেতে পারে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, সে রওনা দিয়েছে একটা ফায়ার স্পিলিং স্টারের নিচে, মানে সূর্য, ফায়ার স্পিলিং স্টার মানে দি সানকে বোঝানো হচ্ছে, যেটা একটা ফিগার অফ স্পিচ এখানে কবি ব্যবহার করেছেন। রাউন্ড অ্যাবাউট ওয়ে বা লঙ্গার ওয়েতে বোঝাচ্ছেন সানটাকে, হ্যাঁ, যে একটা স্টার, একটা নক্ষত্র যে সবসময় ফায়ার নির্গত করছে, মানে দি সানকেই বোঝাচ্ছেন। এটাকে পেরিফ্রেসিস অর সার্কামলোকিউশন বলা হয়। হ্যাঁ, যেমন বলা হয় ডায়ের পরিবর্তে আমরা পাস্ট হ্যাভ ব্যবহার করতে পারি, বা ব্রেথ ইজ লাস্ট ব্যবহার করতে পারি, ঠিক তেমনি এটা একটা ফিগার অফ স্পিচ। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটা সত্যি মনস্থির করেই ফেলেছিল যে দীর্ঘ যাত্রায় যাব, দীর্ঘ পথে আমি রওনা দেবো, আমি পিছন ফিরে তাকাবো না, এবং আমি নিশ্চিত জয় আমার হবেই, এই ভেবে সে বেরিয়ে পড়েছিল। এবং তারই জয় হয়, সে যে যার আয়রন ডিটারমিনেশন থাকে, মনস্থির করতে পারে যে আমাকে লক্ষ্য পৌঁছাতে হবে, সেই পৌঁছাতে পারে। এই হচ্ছে কবিতার মূল অর্থ।